হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইনভেস্টমেন্ট মডেল টপিকটার মানে চ্যাপ্টারের ট্রিপল পি মডেল নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এবং রিসেন্ট রিফর্মস অফ ট্রিপল পি মডেল নিয়ে পড়াশোনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা খুব সম্ভবত ট্রিপল পি মডেলটাকে শেষ করব এবং নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু শেষ করার পর এই চ্যাপ্টারটাকে শেষ করব। তার মানে এই চ্যাপ্টারটা এতটাই সহজ যে সবচাইতে কম সংখ্যক ভিডিও লাগলো এই চ্যাপ্টারটাকে কভার করার জন্য। ওকে, তো আজকের টপিকে থাকছে কেলকার মডেল কমিটি অন ট্রিপল পি মডেল, এয়ারপোর্টস অ্যান্ড ট্রিপল পি, সুইস চ্যালেঞ্জ মেথড, আর হচ্ছে যে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং স্কিম। ঠিক আছে, কী কী বলবো তাহলে? কেলকার কমিটি অন ট্রিপল পি মডেল, এয়ারপোর্টস অ্যান্ড ট্রিপল পি মডেল, সুইস চ্যালেঞ্জ মেথড, আর হচ্ছে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং স্কিম। হ্যাঁ, তো প্রথমে আমরা আসি যে কেলকার কমিটি অন ট্রিপল পি মডেল। ডক্টর বিজয় কেলকার এর চেয়ারম্যানশিপে একটা রিপোর্ট পেশ করা হয়, সাবমিট করা হয় ফাইন্যান্স মিনিস্ট্রিতে 2015 নভেম্বরে। সেই রিপোর্টটা হচ্ছে দ্য কমিটি অন রিভিজিটিং অ্যান্ড রিভাইটালাইজিং দ্য ট্রিপল পি মডেল অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এই রিপোর্টটাকে পাবলিশ করা মানে সাবমিট করা হয় কী ব্যাপারে? যে 1988 সালে বা 1988-এ একটা অ্যাক্ট থাকে যে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট। এই যে অ্যাক্ট যে আছে সেটাকে অ্যামেন্ড করার ব্যাপারে কি সেই রিপোর্টে বলা হয়েছে যে ট্রিপল পি মডেল যখন সাকসেস করতে হয় বা গভর্নমেন্ট যে কোনো প্রজেক্টে যখন সাকসেস করতে হয় তখন আমরা যে বিউরোক্র্যাটকে অনেক বেশি হচ্ছে দায়ী করা হয় যদি সেই কোনো একটা প্রজেক্ট খারাপ হয়। এভাবেও মনে করা হয় যে বিউরোক্র্যাট বা অফিসার্সরা বিরাট অংশ বিরাট ক্যাপিটালটা নিজেরাই কনজিউম করে। মানে কি, মোট কথা আসল সত্যি কথা হচ্ছে সেখানে কমিশন রাখা বা ঘুষ নেওয়া এসবের নেওয়ার মাধ্যমে প্রজেক্টটা মানে এই কারণটার জন্যই প্রজেক্টটা খারাপ হয়েছে। কিন্তু কোনো কারণে যে রিয়েলি যেটা ভুল, কোনো কারণে ভুল হয়ে গেছে বা প্ল্যানিং ঠিকঠাক নেই, তার জন্য তো অফিসারের কোনো দোষ নেই। তখন থেকে কিন্তু যে এভাবে অফিসার্সকে দায়ী করা হতো এবং তার রেটিং কমানো হতো, তার প্রমোশনটাকে আটকে দেওয়া হতো, ইভেন তাকে সাসপেন্ড করা পর্যন্ত করা হতো 6 মাস 1 বছরের জন্য। তো এইভাবে যে বিউরোক্র্যাটের ওপর এতটা বেশি প্রেশার, সেটা আদার্স যে ফ্যাক্টরস যেগুলো থাকতে পারে যে কোনো একটা প্রজেক্টের ফেলিয়ারের জন্য। তো এই জিনিসটাকে হচ্ছে কি বন্ধ করার জন্য যে অহেতুক অফিসার্সদের ওপর বেশি সন্দেহ করা এবং তাদের ওপর শাস্তি প্রয়োগ করা, এই জিনিসটাকে যেন বন্ধ করা হয়। আর কি, যে প্রাইভেট কোম্পানির ওপর যে অত্যাধিক বেশি প্রেশার রাখা, রিস্কে রাখা, তার মানে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট কম করে দিয়ে প্রাইভেট ইনভেস্টমেন্টটাকে বাড়িয়ে দেওয়া, এটা কিন্তু একটা খুবই খারাপ লক্ষণ খুব বড় প্রজেক্টকে হ্যান্ডেল করার জন্য। তাতে কি হয় যে একটা মানে প্রাইভেট কোম্পানি ইনভেস্ট করার পর সেই ক্যাপিটালটাকে মানে প্রফিটটা কিন্তু দেখতে পায় না। কারণ আমরা অনেক সময় জানি যে গভর্নমেন্ট প্রজেক্টের সময় অনেক সময় টাকা স্যাংশন হতেই অনেক টাইম লেগে যায়। একদিকে লোন চলতে থাকে কিন্তু আরেকদিকে গভর্নমেন্ট প্রজেক্টে হচ্ছে গিয়ে টাকাটাকে পাওয়া যাচ্ছে না, স্যাংশন করে দিচ্ছে না। সেখানে অনেক পলিটিক্যাল কারণ হতে পারে বা হচ্ছে কি অফিসার্সদের কারণ হতে পারে, ইনভলভমেন্ট হতে পারে, বা রিয়েল পলিটিক্স মানে কি যে ইকোনমিক্যাল ইম্প্যাক্ট থাকতে মানে প্রবলেম থাকতে পারে, বা বিউরোক্র্যাটিক সিস্টেম বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের ডিলেমা হতে পারে। তো এইসব কারণে মানে কখনোই শুধুমাত্র প্রাইভেট কোম্পানির উপর রিস্ক ফ্যাক্টরটা রাখা উচিত নয়। সেখানে যেন অবশ্যই যেন গভর্নমেন্ট রিস্ক যেন শেয়ার করে। আর 20 বছর 30 বছরের যেসব বড় বড় প্রজেক্ট হয় সেখানে তো আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা মানে ইকোনমি চলে। কখনো কখনো ডলারের দাম বেড়ে যায়, রুপির দাম কমে যায়, তারপর ডিমান্ড সাপ্লাইয়ের একটা প্রেশার থাকে। এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু ইকোনমিক চ্যালেঞ্জেস আসতেই পারে। তাহলে যে কিনা 20-30 বছরের জন্য যে এগ্রিমেন্টে যাচ্ছে, তো জরুরি নেই সবসময় সেই পয়সাতেই সে কমপ্লিট করতে পারবে। তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের জন্য কিন্তু প্রোডাক্টের দাম ওঠানামা করতে পারে। তাহলে এটাও তার জন্য একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। তো এইসব কথা মাথায় রেখে মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে এই 20 বছর 30 বছরের যে বড় বড় প্রজেক্ট চলছে, সেই 20-30 বছর প্রজেক্টের মধ্যে যেন অবশ্যই একটা রাস্তা থাকে যাতে কিনা কোনো এক মানে বাড়তি কোনো ক্যাপিটাল প্রোভাইড করা প্রাইভেট কোম্পানিকে, অথবা ফ্লেক্সিবিলিটি রাখা এগ্রিমেন্টের, এইসব জিনিস কিন্তু করা উচিত। ওকে, তারপর তাড়াতাড়ি যদি কোনো ডিসপুট হয়
তাহলে সেটা যেন তাড়াতাড়ি রিজলিউট করা যায়। হ্যাঁ, আর আম, আর একটা ন্যাশনাল অল ওভার ইন্ডিয়া জুড়ে প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পলিসি বা ল এটাকে মানে লাগু রাখা আর ক্যাপাসিটি বিল্ডিং করা। তো এই সব মানে টপিকগুলো নিয়ে মানে দামি দামি কথাগুলো নিয়ে মানে রিপোর্ট করা হয় কেলকার কমিটি। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে কেলকার কমিটি। এবার আমরা পড়ছি যে এয়ারপোর্ট এবং পিপিপি মডেল। এয়ারপোর্ট কিন্তু যখন হচ্ছে বানানো হয় বা ম্যানেজমেন্ট করা হয় সেটা কিন্তু সম্পূর্ণটাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের উপর বেস করে হয়। তবে এখন রিসেন্টলি এই মডেলের হচ্ছে পিপিপি মডেলের বেশ কিছু চ্যালেঞ্জ আছে এই এয়ারপোর্ট সেক্টরে। আর বাদ বাকি তোমরা একটু বুঝে নাও, মানে ইনভেস্টমেন্ট শেয়ারের উপর বেস করে বা অপারেশন পলিসির উপর বেস করে। হ্যাঁ, আমরা যে ট্রিপল পিকে ক্লাসিফাই করেছি অনেক রকমের, তার মধ্যে কোনো একটা যেটা সুইটেবল হবে গভর্নমেন্ট সেটা সময় বা আলাদা সময়ে আলাদা আলাদা পরিস্থিতি আলাদা আলাদা জায়গা হিসেবে তারা কিন্তু এয়ারপোর্টে মানে ডেভেলপমেন্ট করার জন্য কাজে লাগাতে পারে। তবে সবগুলোই বেশিরভাগগুলোতেই যেটা কমন সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন একটা প্রবলেম থেকেই যায়। ওকে, এবার আমরা আসি যে সুইস চ্যালেঞ্জ মেথড। সুইস চ্যালেঞ্জ মেথড এরকম যে কোনো একটা যে কোনো প্রাইভেট ফার্ম কোম্পানি বা এন্টিটি বা গভর্নমেন্ট সেক্টর যে নিজেরাই যাদের কিনা দারুণ একটা ক্যাপাবিলিটি আছে, যাদের কাছে টেকনোলজি অনেক বেশি আছে, স্কিল অনেক বেশি আছে, তো তারা চাইলে নিজস্ব থেকেই একটা প্ল্যান পাস করাতে পারে, প্ল্যান প্রপোজাল দিতে পারে। সেটা যদি যখন হচ্ছে কি এক্সপার্ট লেভেলে যখন সেটা গ্রান্ট হবে তখন কিন্তু তারা নিজেরাই সেই প্রজেক্টটাকে মানে কি দেখভাল করতে পারে আর গভর্নমেন্ট তখন ফান্ডিং দেবে। তো এর জন্য এইরকম ধরনের যে মানে সুইস চ্যালেঞ্জ মেথডে ট্রিপল পি মডেলটাকে করার জন্য অবশ্যই প্রাইভেট কোম্পানিকে অনেক বেশি স্ট্রং হতে হবে, স্কিল লেভেল লাগবে, সঙ্গে আবার অ্যাডভান্সড টেকনোলজি লাগবে, তবেই এরকম পসিবল। আদারওয়াইজ গভর্নমেন্ট কিন্তু মানবে না সেসব মানে কী বলবো মানে যে প্ল্যানগুলোকে, সেটা কিন্তু ভ্যালু দেবে না। এটা গেল সুইস চ্যালেঞ্জ মেথড। এবার আমাদের লাস্ট টপিক হচ্ছে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং স্কিম। এটা কি, যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো যে থাকে যেগুলো কিনা সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক নয়, যেগুলো কিনা টাকা ইনকাম খুব একটা বেশি হয় না, কিন্তু সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার যখন হচ্ছে কি মানে করতে হয় তখন হচ্ছে কি গভর্নমেন্টের আলাদা একটা স্কিম আছে যে এক্সট্রা ফান্ডিং দেওয়ার, সেটাই হচ্ছে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং স্কিম। ঠিক আছে, তো আজকে তার মানে আমরা কী কী বললাম, কেলকার কমিটি, এয়ারপোর্ট অ্যান্ড পিপিপি মডেল, সুইস চ্যালেঞ্জ মেথড, আর লাস্ট হচ্ছে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারকে শেষ করতে যাচ্ছি, তো অবশ্যই সঙ্গে থেকো। বাই।